নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আজ আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো লাল পাথরের আংটি। লিখেছেন চঞ্চল কুমার ঘোষ। সম্বলপুর স্টেশনে বসেছিলাম। লাইনে কোথাও গন্ডগোল হয়েছে। ট্রেন আসতে 1 ঘন্টা দেরি। সন্ধে হয়। অল্প কিছু লোকজন ছাড়া গোটা স্টেশন চত্বরটাই ফাঁকা। চারদিক নিঝুম নিস্তব্ধ পরিবেশ। চুপচাপ এইভাবে বসে থাকাটা কিরকম যন্ত্রণাদায়ক ভুক্তভোগী ছাড়া কারো পক্ষেই কিন্তু বোঝা সম্ভব নয়। একটা পুরনো খবরের কাগজ, ইতিমধ্যে বার দুয়েক পড়া হয়ে গিয়েছে সেটা, কিন্তু সেটাতে আমি আবারও মনোনিবেশ করলাম। মনে হচ্ছে বাঙালি। অপরিচিত কণ্ঠস্বরে মুখ তুলে তাকালাম। রোগা, লম্বা, আধ ময়লা রং, কাঁচা পাকা দাড়ি, ধুতি পাঞ্জাবি পরা একজন প্রায় বৃদ্ধ ভদ্রলোক। আমি কিছু জবাব দেবার আগেই ভদ্রলোক পাশে বসে পড়লেন। খবরের কাগজটা বন্ধ করে বললাম, কি করে বুঝলেন আমি বাঙালি? ভদ্রলোক আমার হাতের কাগজটার দিকে আঙুল তুলে মুচকি হেসে জবাব দিলেন, ওটা দেখে। বাঙালি না হলে এই ওড়িয়া দেশে কে বাংলা কাগজ পড়বে? ভদ্রলোকের কথার ভঙ্গি দেখে মনে হলো মিশুকে মানুষ। ভালো লাগলো, সময় কাটাবার মতো কাউকে পাওয়া গেল। বললাম, এদিকে কোথায়? যাব বালাঙ্গীর। আপনি? আমি কলকাতায় ফিরব। অফিসের কাজে এসেছিলাম, প্রথম এলাম। তা আপনি কি এদিকেই থাকেন? আলাপটা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ভদ্রলোক বেঞ্চে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরিয়ে বললেন, সেরকম বলতে পারেন। চাকরি সূত্রেই আসা, প্রায় 50 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতেন? এই সম্বলপুরে এক জঙ্গল ইজারাদারের ম্যানেজার। জঙ্গলের চাকরি? তাহলে তো অভিজ্ঞতা অনেক। ভদ্রলোক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। অভিজ্ঞতা? সে বলতে গেলে তো মহাভারত হয়ে যাবে। সিগারেটে টান দিয়ে নড়ে চড়ে বসলেন মানুষটা। মনে হলো আর একটু নাড়াচাড়া দিলেই ভদ্রলোকের কাছে ঘণ্টাখানিক সময় কাটাবার মতো একটা রসদ পাওয়া যাবে। বললাম, যদি কোনো অসুবিধে না থাকে বলুন না, জীবনের কোনো আশ্চর্য অভিজ্ঞতার কথা।
ভদ্রলোক চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম আমার কথায় ভাবতে আরম্ভ করেছেন। খানিক পর আমার দিকে মুখ ফিরিয়ে পরপর সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে বললেন, একটা ঘটনা, এমন ঘটনা মানুষের জীবনে ঘটে বিশ্বাস করতে পারি না, কিন্তু ঘটেছিল। বেঞ্চের ওপর পা তুলে আরাম করে বসলেন। আকাশে আঁধারের ছায়া। দিন শেষে পাখিরা ঘরে ফিরছে। সামনের একটা গাছে তাদের কলরব। কয়লা বোঝাই একটা মালগাড়ি লাইনের ওপরে দাঁড়িয়ে। ভদ্রলোক শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল খ্যাংরাপালির ডাক বাংলোয়। খ্যাংরাপালি হচ্ছে ডুংরিপালির পরের স্টেশন। ওড়িশায় পালি মানে হচ্ছে গ্রাম। সম্বলপুর থেকে ঘন্টা 3 রাস্তা। ওড়িশার সবচেয়ে বড় নদী মহানদীর তীরে পুরনো শহর হলো সম্বলপুর। দেবী শ্যামলাইয়ের নামে শহরের নাম। মাঝখানে বুড়ো রাজা, পাহাড়ে শিবের মন্দির। স্টেশনের কাছেই তখন আমাদের ডিপো। জঙ্গল থেকে কাঠ এনে সেখানে চোরাই করে রেলের ওয়াগানে ভরে নানান জায়গায় পাঠানো হতো। আমার ওপর সব দেখাশোনার ভার। একদিন আমার মালিক ঘোষবাবু খবর পাঠালেন, খুব জরুরি দরকার, চলে এসো। ভোরের ট্রেনে বেরিয়ে পড়লাম। চক্রধরপুরে ঘোষবাবুর বাড়ি। বাতের ব্যথায় 15 দিন ধরে ভদ্রলোক শয্যাশায়ী। দুপুর নাগাদ চক্রধরপুরে পৌঁছলাম। স্নান খাওয়া সারা হতেই ঘোষবাবু বললেন, তোমাকে বলাঙ্গীর যেতে হবে। বলাঙ্গীরের মহারাজা একটা জঙ্গল লিজ দেবেন। অন্য কেউ নেবার আগেই তুমি গিয়ে কথাবার্তা বলে টাকা দিয়ে বায়না করে এসো। একটু সুস্থ হলেই আমি বাকি টাকা পৌঁছে দিয়ে আসব। পরদিন সকালে সুটকেস ভর্তি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে চক্রধরপুর থেকে সম্বলপুর, সেখান থেকে গাড়ি বদল করে বলাঙ্গীর। তখন সবেমাত্র মহানদীর ওপর রেল ব্রিজ তৈরি হয়েছে। সারাদিনে 2টো গাড়ি আসে এবং যায়। সম্বলপুরে পৌঁছে হাতে কিছুটা সময় ছিল। বলাঙ্গীর যাওয়ার গাড়ি তখনও আসেনি। নিজের ডেরায় চলে গেলাম। স্নান সেরে জামা কাপড় পাল্টে স্টেশনে ফিরতেই বলাঙ্গীরের গাড়ি এসে পড়ল। একটা ফাঁকা বগিতে উঠে পড়লাম। ব্যাগ সুটকেস রেখে আরাম করে বসতেই খেয়াল হলো দুপুরের খাবার। কাজের ছেলেটা টিফিন কৌটোয় ভরে দিয়েছিল। তাড়াতাড়িতে ঘরের বিছানার ওপরেই রেখে এসেছি। ট্রেন তখন মহানদীর রেল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে।
অগত্যা পরের স্টেশন না আসা পর্যন্ত দুপাশের পাহাড় জঙ্গল দেখে সময় কাটাতে হবে। ট্রেন যখন বড়গড়ে এলো, খিদেয় পেটের মধ্যে এক গন্ডা ইঁদুর যেন নাচানাচি করছে। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়। সুটকেস ব্যাগ নিয়ে নেমে পড়লাম। ছোট স্টেশন, 2-4 জন মানুষ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। খাবারের কোনো দোকান চোখে পড়ল না। কুলিগোছের একজন লোক বলল, স্টেশনের বাইরে খাবারের দোকান আছে, দেখুন খোলা কিনা। প্ল্যাটফর্ম পার হয়ে একটু এগিয়ে কয়েকটা মাটির ঘর। সেখানেই মাঝবয়সী একটা বউ মুড়ি তেলে ভাজা বিক্রি করছিল। দেহাতি লোকেদের ভিড়। আমার ভদ্র পোশাক দেখেই বোধহয় দোকানি বলল, একটু দাঁড়ান বাবু, গরম গরম ভেজে দিচ্ছি। গরম তেলে ভাজা খেতে গিয়েই বিপত্তিটা ঘটল। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ট্রেন ছেড়ে দিল। চোখের সামনে ট্রেন চলে যাচ্ছে, আমার হাতে তেলে ভাজার মুড়ি। হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। ট্রেনের লেজটুকু একটু একটু করে অদৃশ্য হতেই হুঁশ হলো বলাঙ্গীর যাওয়ার আর কোনো ট্রেন নেই। অচেনা অজানা জায়গা, ভয়ের কথা, সঙ্গে এক বাক্স টাকা। ভাবনায় পড়ে গেলাম। প্ল্যাটফর্মের লাগোয়া অফিস ঘর। টেবিলে বসে কাজ করছিলেন স্টেশন মাস্টার। গিয়ে বিপদের কথাটা বললাম, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। মাঝবয়সী শক্ত সমর্থ চেহারার এক ভদ্রলোক স্টেশন মাস্টারের সামনে বসেছিলেন। স্টেশন মাস্টার কিছু জবাব দেওয়ার আগেই ভদ্রলোক আমার দিকে চেয়ে বললেন, কোথায় যাবেন? বলাঙ্গীর? স্টেশন মাস্টার মুখ ফিরিয়ে বললেন, শিবরামজি, আপনিও তো বলাঙ্গীর যাচ্ছেন, এনাকে নিয়ে যান। শিবরাম নামের ভদ্রলোক কিছু ভাবলেন, উঠে দাঁড়িয়ে বললেন, কোনো অসুবিধে নেই, গাড়ি খালি যাচ্ছে, চলে আসুন। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলালাম। ভদ্রলোকের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, ধন্যবাদ। স্টেশন মাস্টার হাসতে হাসতে বললেন, আপনার ভাগ্য ভালো, শিবরামজি এখানে কাজে এসেছিলেন, নয়তো কাল ভোরের আগে ট্রেন পেতেন না। মুড়ি আর তেলে ভাজা খেয়ে শিবরামজির সঙ্গে জিপে গিয়ে বসলাম। ফাঁকা রাস্তা, মানুষজনের বসতি নেই। দুধারে হালকা জঙ্গল আর ছোট ছোট পাহাড়, মাঝে মাঝে ছোট ছোট নদী। ব্রিজের ওপর থেকে দুধারে চোখে পড়ে শুধু বালি আর বালি। মাঝে নালার মতো সরু জলের রেখা। ঘণ্টাখানেক গিয়েছি, হঠাৎ একটা ঝাঁকানি খেয়ে গাড়িটা রাস্তার একদিকে কাত হয়ে গেল। জোরে ব্রেক কষলেন শিবরামজি। সামনে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিলাম। ততক্ষণে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েছেন শিবরামজি। চাকার দিকে তাকিয়ে এক রাশ বিরক্তি ফুটে উঠল মুখে। বিড়বিড় করে বললেন, টায়ার ফেসেছে, রাস্তার যা অবস্থা, কি হবে এখন? টায়ার আছে, চেঞ্জ করতে হবে, সময় লাগবে। কথা বলতে বলতেই শিবরামজি গাড়ির পেছন থেকে যন্ত্রপাতি বার করতে আরম্ভ করলেন। আমার কিছু করবার নেই। গাড়ি থেকে নেমে
একটা পাথরের ওপর বসে পড়লাম। আজ সকালে কার মুখ দেখেছি কে জানে, একটার পর একটা বিপত্তি। পাহাড়ের আড়ালে সূর্য অস্ত গিয়েছে, গাছের ফাঁকে ফাঁকে তখনও আলোর আভা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার মতো মনের অবস্থা তখন আমার নেই। সঙ্গে এতগুলো টাকা মহারাজের হাতে তুলে না দেওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। শিবরামজির টায়ার পাল্টাতে পুরো আধ ঘন্টা লেগে গেল। যখন গাড়ি ছাড়ল, দূরের পাহাড়গুলো অস্পষ্টতার মাঝে হারিয়ে গিয়েছে। খানিকটা যেতেই রাত নেমে এলো, বোধহয় অমাবস্যা। সামনের হেডলাইটের আলো ছাড়া চারিদিকে চাপচাপ অন্ধকার। গাড়ির দোলানিতে ঘুম পেয়ে গিয়েছিল। আচমকা একটা বিচ্ছিরি আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসলাম। শিবরামজি সিটের পেছনে শরীরটা এলিয়ে দিয়ে হাত দুটো সামনে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলেন, আবার টায়ার পাংচার। আঁতকে উঠলাম। কেরিয়ারে একটাই স্পেয়ার টায়ারই ছিল, সেটাই লাগিয়ে দেওয়া হয়েছে। শিবরামজি গাড়ি থেকে নেমে পড়েছেন, হাতে টর্চ। কে জানে, ভদ্রলোক হয়তো ভাবছেন তার কপালে একটা অপয়া লোক এসে জুটল, নয়তো দুবার গাড়ির টায়ার ফাঁসে। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। চারপাশে এত অন্ধকার আর দম বন্ধ করা নিস্তব্ধতা বুকের মধ্যে শিরশির করছিল। শিবরামজি হাতের টর্চটা জ্বালিয়ে আমার দিকে ফিরলেন। তারপর গম্ভীর গলায় বললেন, এখানে একটা ডাক বাংলো আছে, চলুন এগিয়ে গিয়ে দেখি। গাড়ি ও কেউ নেবে না, নিস্পৃহভাবে জবাব দিলেন শিবরামজি। শিবরামজির গাড়ি নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকলেও আমার টাকার বাক্স নিয়ে দুর্ভাবনা বেড়েই চলেছে। তাড়াতাড়ি সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। সেই দুপুরে এক ঠোঙা মুড়ি আর তেলে ভাজা খেয়েছি। খিদেটাও পেটের মধ্যে চঞ্চন করছে। শিবরামজি বেশ জোরেই হাঁটছেন। এবড়ো খেবড়ো রাস্তায় তার সঙ্গে তাল রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি। কোথায় চলেছি কে জানে। আধ ঘন্টার মতো হেঁটেছি। রাস্তা ছেড়ে একটু দূরে চোখে পড়ল সাদা একটা বাড়ি, একতলা টিনের চাল, সামনে লম্বা বারান্দা, চারিদিকে বাগান, তারের বেড়া দেওয়া, বড় লোহার গেট। গোটা বাড়িটাই অন্ধকার, কেমন যেন গা ছমছমে ভাব। মানুষজন আছে বলে মনে হচ্ছিল না। একটা অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ। শিবরামজি গেট খুলে ভেতরে ঢুকলেন। বারান্দার সামনে গিয়ে ডাক দিলেন, রঘুনাথ, রঘুনাথ। একটু পরেই বাড়ির পেছন দিক থেকে লণ্ঠন হাতে একটা লোক বেরিয়ে এলো। মাঝামাঝি বয়স, রোগা, লম্বা, বেতের মতো শরীরটা সামান্য বেঁকে গিয়েছে। সামনে এসে লণ্ঠনটা তুলে ধরে শিবরামজিকে একবার দেখে নিয়ে বলল, কেমন আছেন বাবুজি? ভালো, মাথা নেড়ে জবাব দিলেন শিবরামজি। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। আজকের রাতটা আমার এই বন্ধুর জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। রঘুনাথ আমার দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে বলল, আসুন বাবু, সব ঘর খালি, কোনো অসুবিধে হবে না।
শিবরামজি আমার পিঠে হাত রেখে বললেন, আপনি যান, রঘুনাথ আমার অনেক দিনের চেনা, সব ব্যবস্থা ও করে দেবে। আপনি আসবেন না? জিজ্ঞেস করলাম আমি। শিবরামজি একটু ইতস্তত করে বললেন, আমাকে সম্বলপুর যেতেই হবে, পথ চলতি লরি পেয়ে যাব, নতুন টায়ার এনে সকালের মধ্যে গাড়ি ঠিক করে নেব, আপনি থাকুন, আমি ঠিক সময়ে এসে আপনাকে তুলে নেব। শিবরামজি চলে যেতেই রঘুনাথ লণ্ঠনটা তুলে ধরে বলল, এদিকে আসুন বাবু। বারান্দায় উঠতেই গাটা ছমছম করে উঠল। লণ্ঠনের আলোটা চারিদিকের অন্ধকারের মধ্যে কেমন যেন বেমানান বলে মনে হচ্ছে। পরপর ঘর, গোটা বাড়িটাকে ঘিরে বারান্দা, কয়েকটা কাঠের চেয়ার পাতা। একটা ঘর খুলে দিল রঘুনাথ। বাইরে থেকে যা ভেবেছিলাম, ভেতরটা তার চেয়েও সুন্দর। পাশাপাশি দুখানা খাট পাতা, একদিকে চেয়ার টেবিল, বড় কাঠের আলমারি, জানালায় পর্দা দেওয়া। রাতে কি খাবেন বাবু? রঘুনাথ জিজ্ঞেস করল। এখন আর খাবারের বাদ বিচার করবার মতো আমার অবস্থা নেই। বললাম, তুমি যা খাবে তাই খাবো। লণ্ঠনটা টেবিলের ওপর রেখে দিয়ে অন্ধকারের মধ্যে চলে গেল রঘুনাথ। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম। জনমানবহীন এই ডাক বাংলোয় আমাকে কেউ খুন করে চলে গেলেও কেউ জানতে পারবে না। সুটকেসটা আলমারিতে রাখলাম। পাশেই জানালা, পর্দা সরাতেই দেখলাম বাগানের মধ্যে বড় একটা ইদারা। রঘুনাথ জল তুলছে। আমাকে দেখে বলল, বাবু, আপনার চানের জল, কনকনে ঠান্ডা জল, মাথায় ঢালতেই শরীরটা যেন জুড়িয়ে গেল। সারাদিনের ধকলে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুতেই ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন একটা মানুষের আচমকা ঘুম ভেঙে গেলে যেমন হয়, বেশ কিছুক্ষণ সময় লাগলো স্বাভাবিক হতে। আমি কোথায় শুয়ে আছি বুঝে উঠতে পারছিলাম না। বিছানায় উঠে বসে চারিদিকে তাকাতেই গতদিনের সব ঘটনা মনে পড়ে গেল। গাড়ি খারাপ হয়ে একটা ডাক বাংলোয় এসে উঠেছি। একটা শব্দ ভেসে আসছিল। কান খাড়া করে সেই শব্দটা শোনবার চেষ্টা করলাম। খুব হালকা এবং অস্পষ্ট। একটু পরেই ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হতে শুরু করলো। কেউ যেন দূর থেকে ছুটে আসছে। ঝুমঝুম শব্দ বাতাসে ভেসে উঠছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। তারা ভরা এক টুকরো আকাশ ছাড়া কিছুই চোখে পড়ল না। একটু চুপ করে বসে রইলাম। শব্দটা এবার পরিষ্কার, কোনো মেয়ের পায়ের নুপুরের শব্দ। বারান্দা পেরিয়ে আমার ঘরের দরজার সামনে এসে থমকে গেল। তারপরই দরজায় খুটখুট, খুব জোরে নয়, কিন্তু বারবার। মনে হচ্ছে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। কে? দরজাটা খুলুন, আমার খুব বিপদ। কোনো মেয়ের একটা স্পষ্ট গলার স্বর। চমকে উঠলাম। এত রাতে একটা মেয়ে এই নির্জন ডাক বাংলোয়? কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসেনি তো? সঙ্গে এত টাকা, যার যাই হোক, আমি দরজা খুলব না।
আবার দরজায় ঠকঠক শব্দ, আবার সেই করুণ আর্তনাদ, আমাকে বাঁচান, ওরা আসছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সত্যি মেয়েটার বিপদ হয়, স্বার্থপরের মতো শুধু নিজের কথা চিন্তা করব। মনে মনে একটা খচখচ ভাব জেগে উঠল। এক সময় সব সংশয়টুকু ঝেড়ে ফেলে দিলাম। আমার যা হয় হোক, মেয়েটাকে বাঁচাতেই হবে। দরজা খুলে দিলাম। কিছু বোঝার আগেই ঝড়ের বেগে একটা মেয়ে ঘরে ঢুকল। 19-20 বেশি বয়স নয়। এক পলক দেখেই মনে হলো বড় ঘরের মেয়ে। দামি সাজ পোশাক পরা, উত্তেজনা আর আতঙ্কে চোখ মুখ তার ফ্যাকাশে হয়ে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলল, শয়তানগুলো আমার পিছু নিয়েছে। আজকের রাতটুকু আপনার ঘরে থাকতে দিন, সকাল হলেই চলে যাব। মেয়েটা কে, কোথা থেকে এসেছে কিছুই জানি না। বললাম, তুমি কে? মেয়েটা এক ঝটকায় দরজা বন্ধ করে ঠোঁটের ওপর আঙুল রেখে পায় ফিসফিস করে বলল, চুপ, কথা বলবেন না, ওরা শুনতে পাবে। বুঝতে পারলাম মেয়েটা এ ঘরে আছে কাউকে জানাতে চায় না। জানালাটা বন্ধ করে লণ্ঠনটা তুলে ধরতেই চমকে উঠলাম। মেয়েটা যেন গয়নায় মোড়া, গায়ের ওড়নাটা সরে গিয়েছে, ফিকে আলোতেও চোখ ঝলসে যাচ্ছে। ছবিতে রাজা মহারাজের ঘরেই এত গহনা দেখেছি। মুহূর্তে বুঝতে অসুবিধে হলো না এই গয়নার লোভেই কেউ মেয়েটার পিছু ধাওয়া করছে। পাছে তারা এখানে এসে পড়ে, তাই তাড়াতাড়ি আলোটা কমিয়ে দিয়ে বললাম, কোনো ভয় নেই, তুমি খাটে শুয়ে পড়ো, আমি চেয়ারে বসে বাকি রাতটা কাটিয়ে দেব। ঘুমের রেশটা তখনও বোধহয় একেবারে কাটেনি। বসে থাকতে থাকতেই আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কড়া নাড়ার শব্দ, বাইরে শিবরামজির গলা। তাড়াতাড়ি চোখ মেলে তাকালাম। জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে রোদ এসে পড়েছে। এ কি, মেয়েটা নেই? বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। ছুটে গিয়ে আলমারি খুললাম। সুটকেস, ব্যাগ, টাকা সব ঠিকই আছে। মেয়েটা চলে গিয়েছে, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ, ছিটকিনি দেওয়া। সব কেমন যেন ধোঁয়াশার মতো। দরজা খুলে দিলাম। সামনে শিবরামজি, চোখে মুখে রাত জাগার চিহ্ন। আমার দিকে তাকিয়ে বললেন, চলুন, গাড়ি তৈরি। জিনিসপত্র বার করতে গিয়ে চোখে পড়ল বিছানার ওপর একটা আংটি, মাঝখানে রক্তের মতো লাল পাথর বসানো। কাল রাতে আমি যখন বিছানায় শুয়েছিলাম তখন স্পষ্ট দেখেছিলাম ফাঁকা বিছানা, কোনো কিছু ছিল না। তবে কি মেয়েটার আংটি আমার উপকারের প্রতিদান? রঘুনাথ বারান্দায় দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলাম, কাল রাতে কেউ কি এখানে এসেছিল? একটা মেয়ে? রঘুনাথ কয়েক পলক আমার দিকে তাকিয়ে থাকে, কিছু ভাবে, তারপর বলল, আপনারা ছাড়া তো আর কেউ আসেনি। তুমি ঠিক জানো রাতে কেউ আসেনি? আমি জিজ্ঞেস করলাম। রঘুনাথের মুখটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে বলল, রাতে আমার ভালো ঘুম হয় না বাবু, কেউ এলে ঠিক জানতে পারতাম। শিবরামজি বললেন, নতুন জায়গা, হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন। কেউ আসেনি। তবে মেয়েটা কে? প্রশ্নটা মনের মধ্যে খচখচ করে উঠল। সকালেই বলাঙ্গীর পৌঁছে গেলাম।
মহারাজের সঙ্গে কাজকর্ম ভালোভাবে মিটে গেল। খাওয়া দাওয়া সেরে বৈঠকখানার ঘরে বসে আছি। হঠাৎ চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা মেয়ের ছবি, খুব চেনা মুখ। উঠে গিয়ে ভালো করে তাকাতেই আমি চমকে উঠলাম। কাল রাতে আমার ঘরে একেই দেখেছি। পাশে নায়েব দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করলাম, এ কার ছবি? মহারাজের ছোট মেয়ে পদ্মা। বড়গড়ে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। ফেরার সময় মাঝপথে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যায়। কয়েকজন লোক রাজকুমারীকে দেখে তাড়া করে। ছুটতে ছুটতে রাজকুমারী গিয়ে পড়েন খ্যাংরাপালির ডাক বাংলোয়। সেদিন রাতে যারা ওখানে ছিল কেউ দরজা খোলেনি। সম্মান বাঁচাতে ডাক বাংলোর পেছনে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাজকুমারী। মুহূর্তে চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে গেল। তাহলে কাল রাতে যাকে দেখেছিলাম? কিছু প্রশ্ন করবার আগেই হঠাৎ খেয়াল হলো ডাক বাংলোর বিছানায় যে আংটিটা পেয়েছিলাম। তাড়াতাড়ি ব্যাগ খুলে আংটিটা বার করে নায়েবের দিকে এগিয়ে দিলাম। এটা কার জানেন? আংটিটা হাতে নিয়ে কয়েক পলক দেখেই প্রায় চিৎকার করে উঠলেন নায়েব, এ আংটি আপনি কোথায় পেলেন? এ তো ছোট রাজকুমারীর আংটি, দেখুন নাম লেখা রয়েছে পদ্মা। অনুভূতিগুলো আলগা হয়ে আসছিল। বোবা বিস্ময়ে কেমন যেন নির্বাক হয়ে গিয়েছিলাম। এও সত্যি? আবার নায়েবের উৎকণ্ঠিত কণ্ঠস্বর, কোথায় পেলেন এই লাল পাথরের আংটি? অস্ফুটে জবাব দিলাম, সে এক আশ্চর্য কাহিনী। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যিনারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে চলে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে এখানেই থাক। যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।